নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমাদের গত কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম আমাদের স্পোর্টস মিনিস্ট্রির তরফ থেকে আমাদের জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের খেলানোর একটা তারা চেষ্টা চালাচ্ছে। ভারত বনাম বাংলাদেশের বিরুদ্ধে যে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচ ছিল, সেই ম্যাচে বাংলাদেশের ফুটবল ফেডারেশন তারা তাদের বংশোদ্ভূত প্লেয়ার হামজা চৌধুরীকে তাদের জাতীয় দলে খেলার অনুমতি প্রদান করার পর থেকেই আমাদের ভারতীয় ফুটবল মহলটা কিন্তু আরও একবার গর্জে ওঠে আমাদের জাতীয় দলে কেন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের খেলানো হয় না সেই বিষয় নিয়ে। আর সকল ভারতীয় ফুটবল সমর্থকদের ওই প্রতিবাদের ফলে এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু আমাদের জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে কিভাবে খেলানো যায় সেই বিষয় নিয়ে তিনি উপরমহলে কথাবার্তা বলবেন, তেমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন আমাদের মতন সকল ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে। তো গত কয়েকদিন আগে এই বিষয়টা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে একটা বৈঠক হয়েছিল, সেটা তোমাদের জানিয়েছি। আর সেই মিটিংয়ে আমাদের ভারতীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্দাভিয়া তিনি জানান আমাদের ভারতীয় ফুটবল এবং হকিতে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের খেলানোর বিষয় নিয়ে তিনি চেষ্টা চালাবেন। তবে অবশেষে এই বিষয় নিয়ে আমাদের এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু বড় সুখবর দিয়েছেন। রিসেন্টলি তিনি যেমনটা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের বিষয়ে খোঁজখবর নিতে 3 থেকে 4 মাস সময় লেগে যাবে, বা তার বেশিও সময় লাগতে পারে। কিন্তু সুখবর এটাই যে ভারত সরকার এই ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের জাতীয় দলে খেলার জন্য পারমিশন দিতে চলেছেন। আর এই বিষয় নিয়ে গত বছরখানিক ধরে ভারতের ক্রীড়ামন্ত্রকদের সাথে তার বৈঠক হয়, তেমনটাই কিন্তু জানিয়েছেন কল্যাণ চৌবে। এবং কল্যাণ চৌবে এটা জানিয়েছেন তিনি আশাবাদী খুব শীঘ্রই আমাদের জাতীয় দলে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের তিনি খেলতে দেখতে পাবেন। সেক্ষেত্রে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যেহেতু এই বিষয় নিয়ে এতটা জোর খাটিয়ে কথা বলেছেন, সেহেতু এটা কিন্তু নিশ্চিত এই বিষয় নিয়ে ওপর মহলের সাথে হয়তো কথাবার্তাটা বেশ খানিকটা এগিয়েছে। আর কল্যাণ চৌবে তিনি যদি আবার ওই ডুয়েল সিটিজেনশিপের নিয়মটা চালু করিয়ে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের আমাদের জাতীয় দলে খেলানোর ব্যবস্থা করিয়ে দিতে সক্ষম হন, তাহলে কল্যাণ চৌবের এই মহান কাজের জন্য সকল ভারতীয় ফুটবল সমর্থকরা কিন্তু কল্যাণ চৌবেকে চিরদিনই নিজেদের মনের মধ্যে রেখে দেবে। আর যদি শেষ পর্যন্ত গিয়ে সত্যিই এমনটা বাস্তবায়িত হয়, তাহলে এটা যে আমাদের ভারতীয় ফুটবলের জন্য কতটা সুখবর হতে চলেছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। কারণ বিদেশি লিগে খেলা প্লেয়াররা যদি আমাদের জাতীয় দলকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমাদের জাতীয় দলের যে সমস্ত পজিশনগুলোতে সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটাই ভরাট হয়ে যাবে, এবং আগামীতে আমাদের জাতীয় দল আরও সফলতার মুখ দেখতে পাবে। আর আমাদের মতন ভারতীয় ফুটবল প্রেমীরা যারা দিনের শেষে নিজেদের জাতীয় দলের পারফরমেন্স দেখে হতাশ হয়ে থাকি, তারাও কিন্তু আমাদের জাতীয় দলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করতে পারবে। তো যাই হোক, আমরা সকলেই আশা করব যত শীঘ্রই সম্ভব এই ডুয়েল সিটিজেনশিপের নিয়মটা যেন আবারও চালু করা হয় আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে। তো যাই হোক বন্ধুরা, আমরা পরিকল্পনা করছি বর্তমানে দাঁড়িয়ে বেস্ট পারফরমেন্স করা ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার এবং বর্তমানে আমাদের ভারতীয় ফুটবল সার্কিটে যে সমস্ত প্লেয়াররা বেস্ট পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সমস্ত প্লেয়ারদের মিলিয়ে আমাদের জাতীয় দলের জন্য একটা বেস্ট স্ট্রং প্লেয়িং 11-এর ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসবো। তো তোমরা যদি এইরকম ভিডিও দেখতে আগ্রহী থাকো, তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স আসলে যত শীঘ্রই সম্ভব এই ভিডিওটা আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওই রকম ভিডিও দেখার জন্য তোমরা ইন্টারেস্টেড নাকি। তো যে একবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসে আইএসএলের ট্রান্সফার মার্কেট নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে আইএসএলের দলবদলের বাজার কিন্তু বেশ খানিকটা জমে উঠেছে। তো এই বিষয়ে সর্বপ্রথম আপডেটটা উঠে আসছে এই মরশুমে মোহনবাগান দলে যোগ দেওয়া তরুণ ভারতীয় গোলকিপার ধীরাজ সিংয়ের বিষয় নিয়ে। তোমরা জানো এই মরশুমে 1 বছরের চুক্তিতে ধীরাজ সিং সে যোগ দিয়েছিল মোহনবাগান দলে বিশালগায়েতের ব্যাকআপ হিসাবে। মোহনবাগান দলের তেকাটির নিচে বিশালগায়েতের দুর্দান্ত পারফরমেন্সের কারণে ধীরাজ সিং সে কিন্তু আইএসএল মঞ্চে তেমন একটা সুযোগ পায়নি। তবে সুপার কাপে ধীরাজ সিংকে দেখা গেছিল মোহনবাগান দলের প্রথম একাদশে। কিন্তু আবার সুপার কাপের শেষ ম্যাচে ধীরাজ সিংয়ের কাছ থেকে বড় বড় বেশ কিছু মিস্টেক আমরা দেখতে পেয়েছি, এবং যেমনটা জানা গেছে ধীরাজ সিংয়ের ওই ম্যাচের পারফরমেন্স দেখে নিয়ে ধীরাজ সিংয়ের সাথে নতুন করে চুক্তি বৃদ্ধি করতে তেমন একটা রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে এই মে মাসের শেষেই ধীরাজ সিংয়ের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান দলের। সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট যদি আর ধীরাজ সিংয়ের সাথে নতুন করে চুক্তিবৃদ্ধি না করে, তাহলে কিন্তু এই মে মাসের পরেই ফ্রি এজেন্ট হয়ে যাবে এই 24 বছর বয়সী তরুণ ভারতীয় গোলকিপার। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা জানা গেছে ধীরাজ সিংয়ের কাছে বিদেশি বেশ কিছু ক্লাবের তরফ থেকে অফার এসেছে,
এর পাশাপাশি আইএসএল এবং আই লিগ থেকেও অফার রয়েছে ধীরাজ সিংয়ের টেবিলে। তবে ধীরাজ সিং সে তার ফুটবল জীবনের এই উঠতি সময়ে সে চাইছে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম, কারণ এখন যদি সে যে কোনো দলের সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবে কাটিয়ে দেয় তাহলে পরবর্তীতে তার কেরিয়ারে কিন্তু এফেক্ট পড়তে পারে। আর সেই কারণেই ধীরাজ সিং সে কিন্তু এখনও পর্যন্ত তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আর ধীরাজ সিং সে যদি আসন্ন মরশুমে বিদেশি ক্লাবে মুভ করে সেখানে গিয়েও কিন্তু তাকে সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবেই থাকতে হবে। তবে বিদেশি ক্লাবে 1 থেকে 2 বছর কাটালে ধীরাজ সিংয়ের সিবিটা কিন্তু আরও বেশ খানিকটা উন্নত হবে। কিন্তু ধীরাজ সিং সে চাইছে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে গেম টাইমের জন্য ধীরাজ সিং সে আসন্ন মরশুমে আইএসএল বা আই লিগের কোনো ক্লাবে মুভ করে নাকি সে তার সিবিকে আরও স্ট্রং করার জন্য কয়েক বছরের জন্য সে বিদেশি ক্লাবে মুভ করে। তো বন্ধুরা, তোমাদের মতে এই ধীরাজ সিংয়ের কি বিদেশি ক্লাবে মুভ করাটা বেটার হবে, নাকি আইএসএল বা আই লিগ যে ক্লাবের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে তাকে খেলার অফার দেবে সেই ক্লাবে মুভ করাটা বেটার হবে ধীরাজ সিংয়ের জন্য? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে রাহুল বেক এবং হরমিপং রুইবার বিষয় নিয়ে। তো এই দুই ভারতীয় ডিফেন্ডারের বিষয় নিয়ে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত একটা খবর বেরিয়ে এসেছে। তবে কী সেই আপডেট, সেই সমস্ত বিষয়গুলি তোমাদের মধ্যে শেয়ার করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ তোমরা ভিডিওতে লাইক করলে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য কিন্তু রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও মোটিভেশন বাড়ে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো যাই হোক, 34 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার রাহুল বেকে যে এই মরশুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে খেলতে নেমেছিল, তো এই ভারতীয় অভিজ্ঞ ডিফেন্ডারকে আসন্ন মরশুমে দলে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা যে ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভভাবে কাজ করে চলেছে সেটা তোমরা সকলেই জানো। আর সেই মতনভাবেই রাহুল বেকের সাথে কথাবার্তাও সেরেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে রাহুল বেকে সে ইস্টবেঙ্গলের কাছে 3 বছরের চুক্তি চেয়েছে। আর রাহুল বেকের যেহেতু 34 বছর বয়স হয়ে গেছে সেই কারণে রাহুল বেকেকে 3 বছরের একটা লম্বা চুক্তি দিতে তেমন একটা রাজি নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এর পাশাপাশি আবার রাহুল বেকের সাথে বেঙ্গালুরু এফসির এখনও 1 মরশুমের চুক্তি বাকি রয়েছে, যার ফলে রাহুল বেকের উপযুক্ত রিপ্লেসমেন্ট না পেলে এবং রাহুল বেকের জন্য পর্যাপ্ত পরিমাণ ট্রান্সফার ফি না পেলে বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু রাহুল বেকেকে ছাড়বে না তেমনটাই জানা গেছে। তবে এই রাহুল বেকের ডিলে ইস্টবেঙ্গল তারা যে বেশ পজিটিভভাবে কথাবার্তা এগিয়েছে তেমনটাই কিন্তু খবর। তবে হঠাৎ করেই গতকাল খেলনাওয়ের রিপোর্টার আশিস নেগি সে একটা বড় ব্রেকিং আপডেট জানিয়েছে এই রাহুল বেকের বিষয় নিয়ে। তো আশিস নেগি সে যেমনটা জানিয়েছে, ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্টেরও নজরে রয়েছে এই অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল বেকে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে আশিস রায়ের একজন ব্যাকআপ প্লেয়ার বা রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজছে সেটা তোমাদের জানিয়েছি। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু অপশানের দিকে নজর দিয়েছে, যাদের মধ্যে পাঞ্জাব এফসি দলের তরুণ ডিফেন্ডার অভিষেকের নামটাও কিন্তু জোরালোভাবে জানা গেছে। তবে হঠাৎ করেই গতকাল আশিস নেগির রিপোর্ট অনুযায়ী রাহুল বেকেকে কেন্দ্র করে মোহনবাগানের নামটা কিন্তু যথেষ্ট সারপ্রাইজ করেছে মোহনবাগান সমর্থকদের, সেটা বলাই যায়। তবে আবার মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু আরও বেশি সারপ্রাইজড হয়েছে এই খবরটা, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। কারণ রাহুল বেকে সে ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট। আর সেই কারণেই ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেটে থাকা প্লেয়ারকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টার্গেট লিস্টে রাখে সেই খবরটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে রাহুল বেকে সেই ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান কোন দলে মুভ করে, নাকি রাহুল বেকেকে আসন্ন মরশুমেও বেঙ্গালুরু এফসি নিজেদের দলেই ধরে রাখে। তবে এই রাহুল বেকের পাশাপাশি 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হরমিপম রুইবার বিষয় নিয়েও কিন্তু গতকাল একটা ব্রেকিং আপডেট জানা গেছে। তো তোমাদের গত কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম মেহতাব সিংয়ের ডিলটা যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের হাতছাড়া হয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের প্ল্যান বি হিসাবে এই হরমিপম রুইবারকে টার্গেট লিস্টে রেখেছে। তবে গতকাল থেকে এই হরমিপম রুইবার বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে এই হরমিপমের বিষয়ে প্রাথমিক পর্যায়ে ইনকোয়ারি করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই হরমিপম সে কিন্তু বিগত বেশ কিছু ট্রান্সফার উইন্ডো ধরেই মোহনবাগানের টার্গেট লিস্টে রয়েছে, সেটা তোমরা জানো। সেক্ষেত্রে গত ট্রান্সফার উইন্ডোর মতনই আসন্ন ট্রান্সফার উইন্ডোর জন্যও এই হরমিপমের বিষয়ে আবারও কিন্তু ইন্টারেস্ট শো করেছে বাগান ম্যানেজমেন্ট। তবে আবার এই হরমিপমের ডিলে ইতিমধ্যেই কিন্তু রেসে রয়েছে ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। সেহেতু আসন্ন ট্রান্সফার উইন্ডোতে এই হরমিপমকে নিয়েও যে বেশ খানিকটা টানা হ্যাচড়া হতে চলেছে সেটা বলাই যায়। আর আসন্ন সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার দিন যত এগিয়ে আসবে ততই কিন্তু এইরকম ইন্টারেস্টিং আপডেটও বেরিয়ে আসবে।
সেক্ষেত্রে ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড এইরকম লেটেস্ট আপডেটগুলো পেতে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আর কিসের দেরি করছো, এখনই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, এবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের এই মরশুমে যোগ দেওয়া স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টের বিষয় নিয়ে। তো তোমরা জানো এক মরশুমের চুক্তিতে মোহনবাগান ম্যানেজমেন্ট গ্রেগ স্টুয়ার্টকে এই মরশুমে নিজেদের দলে চূড়ান্ত করেছিল, আর চুক্তি অনুযায়ী গ্রেগ স্টুয়ার্টের সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের। এবং যেমনটা খবর, গ্রেগ স্টুয়ার্টের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি নাও করতে পারে বাগান ম্যানেজমেন্ট। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা গেছে, গ্রেগ স্টুয়ার্টের যেহেতু হোমসিকটা প্রবল, সেই কারণে গ্রেগ স্টুয়ার্ট চাইছে সে স্কটিশ লিগে ফিরে যেতে। তবে যদি সে ভারতে খেলে তাহলে সে মোহনবাগান দলেই খেলতে চায়। আর গ্রেগ স্টুয়ার্টের আগামী পরিকল্পনার বিষয়ে জানার জন্য গত কয়েকদিন আগে বাগান ম্যানেজমেন্ট গ্রেগ স্টুয়ার্টের সাথে কথাবার্তা বলেছে এবং গ্রেগ স্টুয়ার্ট তিনি জানিয়ে দিয়েছেন তিনি স্কটিশ লিগের ক্লাব খুঁজছেন। তবে যদি সেটা সে না পায় তাহলে তিনি মোহনবাগান দলেই থাকার ইচ্ছা জানিয়েছেন। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট সে তার সিদ্ধান্তটা ঝুলিয়ে রাখার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তেমন একটা ভরসা পাচ্ছে না, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা রবসন রবিনো ডিলটা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইনকেস যদি গ্রেগ স্টুয়ার্ট সে স্কটিশ লিগ থেকে ভালো কোনো অফার না পায় এবং গ্রেগ স্টুয়ার্ট যদি আইএসএলের অন্য কোনো ক্লাবে মুভ করতে তেমন একটা আগ্রহী না থাকে, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে গ্রেগ স্টুয়ার্টকে আনরেজিস্টার্ড বিদেশি হিসেবে থাকার জন্য অফার করা হতে পারে ACL2 এর কথা মাথায় রেখে। সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টের কাছে আসন্ন মরশুমের জন্য স্কটিশ লিগ থেকে ভালো কোনো অফার আসে নাকি সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো বন্ধুরা, তোমাদের মতে গ্রেগ স্টুয়ার্টকে ACL2 এর কথা মাথায় রেখে দলের আনরেজিস্টার্ড হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্টে নিজেদের দলে ধরে রাখার সিদ্ধান্তটা নিলে বেটার হবে, নাকি গ্রেগ স্টুয়ার্টের থেকেও ভালো মানের বিদেশির প্রয়োজন ACL2 এর মঞ্চে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।